যে প্রতিহিংসার থেকে রাজনীতিবিদদেরকে বের হতে হবে এবং বিশাল একটি বিএনপি, একটি জামাত, বিশাল জনগোষ্ঠী, এই জনগোষ্ঠীকে বাইরে রেখে নির্বাচন করলে সেই নির্বাচন কখনো গ্রহণযোগ্যতা পাবে না। অপরাধীর বিচার তো 100% হতে হবে। অপরাধের বিচার না হলে তো অপরাধ সমাজে বিস্তৃতি লাভ করবে, গত জীবনে লাভ করেছে। বিচার না হওয়ার কারণেই হয়েছে। বিচার যদি হতো তাহলে তো অপরাধীর এই অপরাধ হতো না, এই অপরাধ করার কেউ সাহস পেত না। মোহাম্মদ হেলালুদ্দিন, সংস্কার প্রক্রিয়া শেষ হলে রাজনীতিতে কি কারো মাইনাস হওয়ার সম্ভাবনা দেখা দেবে কিনা? আপনি দেখেছেন যে রাজনৈতিক দলগুলোর বক্তৃতায় অলরেডি এর মধ্যে বিষয়গুলো আসছে যে -2 কথা বলা হচ্ছে, যেটি 1/11-এর সময় একবার আলোচনায় এসেছিল। কারা এলিমিনেটেড হয়ে যাবে রাজনীতি থেকে? -2 ফর্মুলা তো 1/11 এসেও চেষ্টা করেছে, সেই চেষ্টা তো আর সফল হয়নি। বহুভাবেই চেষ্টা করেছে, দুই নেত্রীকে আটকেও চেষ্টা করেছে, বিভিন্নভাবে বিষ খাওয়ানোর চেষ্টা করেছে, সেগুলি তো সফল হয়নি। আর বর্তমান সরকার এ ধরনের চেষ্টা করবে বা চিন্তা করবে আমার মনে হয় না। তেমন কোনো শঙ্কার কোনো কারণ আছে না, এমন কোনো শঙ্কার কোনো কারণ নেই। কারণ বিশ্বজুড়ে ডক্টর ইউনূস সাহেবের যে ফ্লেভার আছে, উনি কোনোভাবেই চাইবে না যে ওনার এই ফ্লেভারটা নষ্ট হোক, যে বিদেশিরা ওনার প্রতি আঙ্গুল তুলুক। উনি যে সম্মান পেয়েছে এই যে জাতিসংঘে গিয়ে, সম্মান তো নষ্ট করার কোনো কারণ নেই। কাউকে কারোর কোনো রাজনৈতিক দলের প্রতি বা কোনো ব্যক্তি বিশেষের প্রতি বিদেশ মনোভাব রেখে বা প্রতিহিংসা পরায়ণ হয়ে ওনার এই ফ্লেভার উনি নষ্ট করবেন না। কারণ উনি সুশিক্ষিত মানুষ, শুধু শিক্ষিত না, সুশিক্ষিত একজন মানুষ। কানাডায় ক্লাস 7-এ ওনার জীবনী পড়ে ছাত্রছাত্রীরা। সম্মানী মানুষরা কখনো প্রতিহিংসা পরায়ণ হয় না, এটা আমার দাদাই বলতেন, যে সম্মানী মানুষরা কখনো প্রতিহিংসা পরায়ণ হয় না, প্রতিহিংসা পরায়ণ হয় অসম্মানী মানুষরা। যেমন বিগত 17 বছর শেখ হাসিনা প্রতিহিংসা পরায়ণ হয়ে রাজনীতি করেছে। আমি আপনার এখানে বসে বলেছি অনেকবার, আপনি রাজসাক্ষী, যে প্রতিহিংসার থেকে রাজনীতিবিদদেরকে বের হতে হবে এবং বিশাল একটি বিএনপি, একটি জামাত, বিশাল জনগোষ্ঠী, এই জনগোষ্ঠীকে বাইরে রেখে নির্বাচন করলে সেই নির্বাচন কখনো গ্রহণযোগ্যতা পাবে না। এই দেশের 4টি নির্বাচন গ্রহণযোগ্য পেয়েছে বিশ্বের মধ্যে। 1991 সালের 27শে ফেব্রুয়ারি নির্বাচন, 1996 সালের 12ই জুনের নির্বাচন, ও 2001 সালের অক্টোবরের নির্বাচন, 2018 সালের 30শে ডিসেম্বর, 2008 সালের 30শে ডিসেম্বর নির্বাচন। এই নির্বাচন, এই 4টি নির্বাচন সারা বিশ্বের মধ্যে গ্রহণযোগ্যতা পেয়েছে। এটা নৈতিকতা। অনেক নির্বাচনে হয়েছে, সকল নির্বাচন কিন্তু বিশ্বের মধ্যে গ্রহণযোগ্যতা পায়নি। তো সুতরাং যাদের নির্বাচনগুলো গ্রহণযোগ্যতা পায়নি তারা কিন্তু বিশ্বের কাছে ধিক্কৃত হয়েছে, জনগণের কাছে যুগ যুগ ধরে ধিক্কৃত হয়েছে, কিন্তু জনগণ তাদেরকে আর সহজভাবে মেনে নেয়নি। রতন ভাই একটা কথা বলেছেন যে কে দোষী কে স্বৈরাচার এগুলি জনগণের ভোটের মাধ্যমে নির্ধারণ করবে। আমি বললেও কোনো দলের নিবন্ধন বাতিল করে দিতে পারবো না, আবার আমার সেই ক্ষমতাও নাই। আমি বলতে পারি, কিন্তু আমার সেই ক্ষমতা নেই। আমাকে নিজের অবস্থানে থেকে বলতে হবে, বুঝতে হবে যে আমার ক্ষমতা কতটুকু, আমি ঠিক ওই পর্যন্তই থাকা উচিত। কিন্তু অপরাধের বিচার তো হতে হবে। অবশ্যই অপরাধের বিচার হইতে হবে। অপরাধের বিচার তো 100% হতে হবে। অপরাধের বিচার না হলে তো অপরাধ সমাজে বিস্তৃতি লাভ করবে, গত জীবনে লাভ করেছে। বিচার না হওয়ার কারণেই হয়েছে। বিচার যদি হতো তাহলে তো অপরাধের এই অপরাধ হতো না, এই অপরাধ করার কেউ সাহস পেত না। কি যেন বলে যে ডিজিএফআই গঠন করা হয়েছিল 72 সালে শেখ মুজিবুর রহমান সাহেব। আবার 78 সালে এসে জিয়া রহমান সাহেব ডিজিএফআই গঠন করেছে। যখন সেনা বিদ্রোহ শুরু হলো তখন তো ওনার বিরুদ্ধে চরম কনস্পিরেসি সেনা বিদ্রোহ শুরু হওয়ার পর উনি ডিজিএফআই, তখনও বঙ্গবন্ধু কিন্তু ডিজিএফআই করা নাই, ডিএফআই করছে। আর জিয়া রহমান সাহেব 78 সালে ডিজিএফআই গঠন করেছে এই দমন করার জন্য, বিদ্রোহ দমন করার জন্য। সুতরাং এক এক পরিস্থিতিতে এক এক সরকার এক এক সময় এক এক সিদ্ধান্ত কিন্তু নিয়েছে। অনেকে বলেন যে এরশাদ সাহেব 84 সালে নির্বাচন দিয়েছে মার্শালের মধ্যে কীভাবে নির্বাচনে যাব। আমি আরও কয়েকবার বলেছি আপনাকে এখানে যে 70-এর নির্বাচন কিন্তু মার্শালের মধ্যে হয়েছে, ইয়াহিয়া সাহেবের মার্শালের মধ্যে হয়েছে। 79 সালের নির্বাচন কিন্তু জিয়া রহমান সাহেব 79 সালের 18ই ফেব্রুয়ারি মার্শালের মধ্যে নির্বাচন দিয়েছে। এটা
সমস্যা মনে করি না আমরা, মার্শালের মধ্যে হতে পারে। কিন্তু সবচেয়ে সুন্দর সংসদ ছিল, সবচেয়ে সুন্দর সংসদ ভালো ছিল। সংসদ 39 আসন আওয়ামী লীগ পেয়েছিল, 227 আসন বিএনপি পেয়েছিল। এখানে ইসলামিক দলও পেয়েছিল। হ্যাঁ, তো সেই কারণে 84 সালে এরশাদ সাহেব ওই মার্শালের মধ্যে নির্বাচন দিয়ে অপরাধ করেন, বরং 84 সালের নির্বাচনে যদি সকল দল অংশগ্রহণ করতো তাহলে তিনি তার সেনাবাহিনী নিয়ে ব্যারাকেই ফিরে যেতেন, ব্যারাকেই ফিরে হেলাল ভাই, আমরা আর একটা সুতরাং বিরতি নিতে অনেক চাই। দোষ দেওয়া হয় এরশাদ সাহেবকে, কিন্তু এরশাদ সাহেব কিন্তু যতটা বলে মানুষ অতটা দোষ উনি করেননি। দোষ করেছেন, সরকারে থাকলে তো দোষ হয়। বেগম খালেদা জিয়াকে আওয়ামী লীগ স্বৈরাচার বলেনি, আবার খালেদা জিয়া শেখ হাসিনাকে স্বৈরাচার বলেনি, তো এরশাদ সাহেবকে স্বৈরাচার বলেছে। এখন এক একজনের কাজকর্ম, যেমন শেখ হাসিনা 1550 একটি স্বাধীন দেশে 1550 ছাত্রকে হত্যা করে এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, কিন্তু এরশাদ সাহেব কিন্তু ক্ষমতা হস্তান্তরের পরে এই দেশ থেকে পালানে। হেলাল ভাই, আলোচনার শেষ দিকে চলে এসেছি, যেটি একটি বিষয় রুহুল আমিন ভাই উল্লেখ করেছেন যে সেনাপ্রধান একটি সময়সীমার কথা বলেছিলেন, কিন্তু সরকার পক্ষ থেকে সেটিতে খুব একটা সায় দেওয়া হয়নি। আপনার কি মনে হয় যে এই বিষয়টি আসলে এখনো মীমাংসিত না, যে ভোট কবে হবে? ওনারা কিন্তু নির্বাচিত সরকার না, যে নির্বাচিত সরকার 90 দিনের মধ্যে নির্বাচন দিতে হবে বা সংবিধানের বাধ্যবাধকতা আছে। ওনারা কিন্তু সাংবিধানিক সরকারও না, যার জন্য ওনারা কতদিন থাকবে এটা সুনির্দিষ্টভাবে কেউই বলতে পারবে না। ওনারা যে সংস্কারে, রাষ্ট্র সংস্কারে হাত দিয়েছে, প্রশাসন সংস্কারে হাত দিয়েছে, আমি বলি না যে সবই করতে হবে, সব করলে তাহলে নির্বাচিত সরকার করতে হবে। নির্বাচিত সরকার এসে কি করবে? নির্বাচিত সরকার এসে তো কাজ করতে হবে। তো যার জন্য ওনারা মেজর যেগুলো, মাইনরগুলো বাদ দিয়ে মেজর যে সংস্কারগুলো, সেগুলো করার জন্য তো ওনাদের সময় দরকার আছে। সেই সময় পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। আমি আবারও বলি যে উনি রাজনৈতিক দলগুলোর সাথে যে শেয়ারিং করছেন, আলাপ আলোচনা করছেন, এগুলি কিন্তু অনেক পজিটিভ দিক। কিন্তু কারণ অন্তর্বর্তীকালীন বলেন, আর মাননীয় প্রধান উপদেষ্টা কিন্তু একটি দৈনিকের সাক্ষাৎকারে বলেছেন যে আমরা এই সরকারের একটি বিশেষত হলো যে ভুল করলে সে ভুল তারা শুধরে নিচ্ছে, হ্যাঁ, মতামত থাকবে না, হ্যাঁ, একজন আরেকজনের সঙ্গে পরস্পর শেয়ারও করছেন। এই শেয়ারিং করা কিন্তু অনেক ভালো, এবং এইটা রাজনৈতিক দলগুলোর মধ্যে এসব এই ধরনের ডায়ালগ হওয়া উচিত। আরেকটি বিষয়, সেটি মাননীয় প্রধান উপদেষ্টা সেই সাক্ষাৎকার আরও বলেছেন যে তারা চেষ্টা করছেন যে প্রথম গিয়ারে দিয়ে দেশ চালানোর জন্য, গাড়ি চালানোর জন্য, ভালোভাবে না চললে পরে সেকেন্ড গিয়ারে যাবেন, থার্ড গিয়ারে যাবেন। আপনার কি মনে হয় 60 দিনে আসলে এখনো কি আমরা প্রথম গিয়ারেই চলবো, নাকি গিয়ার চেঞ্জ করার প্রয়োজন আছে? না, প্রথম গিয়ারও তো এখনো শেষ হয় নাই। আমি 60 দিনের ওই যে মায়ের গর্ভের শিশুর কথাটা বলেছি, এখনো মুখ হয়নি। প্রথম গিয়ারেই থাকবে নাকি প্রথম সেকেন্ড গিয়ারেই গিয়ারে থাকুক। জি, মোহাম্মদ হেলালুদ্দিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হাতে সময় নেই।